আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতান্ত্রিক কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলা কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো? মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা বলেছি যে রাজস্ব আপনি বাজেটে ঘাটতি বাজেট করছেন। কেইনসীয় অর্থনীতিতে যখন মহামন্দা চলে তখন ঘাটতি বাজেট করে, তখন মুদ্রা ছেড়ে দেওয়া হয় যাতে চাহিদা বৃদ্ধি পেলে কর্মচাঞ্চল্য তৈরি হবে, সমাজে অর্থনীতি বেগবান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে যেই আমাদের রাজস্ব ধরা হয়েছে আর আমাদের যে পরিচালন ব্যয় 6,21,000 কোটি টাকা, আমাদের কিন্তু এই রাজস্ব তো উঠবে না আমরা জানি, আমরা কিন্তু ঘাটতি বাজেট দিয়ে আমরা আসলে বিনিয়োগ করি যাতে পরবর্তীতে সুফলটা আবার রাষ্ট্র পায়, জনগণ পায়। কিন্তু আমাদের যে পরিচালন ব্যয় ধরা হয়েছে এটাই কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে ঋণ করা লাগবে, এবং এই ঋণ কোথায় গিয়ে শেষ হবে? বিগত আমলে আমরা দেখেছি দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে, প্রচুর ঋণ নেওয়া হয়েছে, ফলে ঠিক অর্থনৈতিক গুণগত পরিবর্তনটা বিগত সময় থেকে কোথায় হলো এটা আমাদের কাছে মাননীয় স্পিকার ধরা পড়ছে না। মাননীয় স্পিকার, আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে, যে আগে তারা কি চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাসের কত তারিখ? 28। আমি রেন্টে কারে ভাড়া নিয়ে একটা গাড়ি আমি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য, তো সেই গাড়ি ভাড়াটা এখন মাননীয় স্পিকার দিতে পারিনি মাসের শেষ। তো আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। মাননীয় স্পিকার, জুলাই ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল। এই ফাউন্ডেশনটি বর্তমানে অর্থাভাবে চলতে পারছে না। সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে আবেদন থাকবে, ওনারা অনেক টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, এই ফাউন্ডেশনে যাতে ওনারা একটা বরাদ্দ দেয়, এটার জন্য খুব বেশি খরচ হবে না। সরকার বিভিন্ন ফাউন্ডেশন এমনিতে পরিচালনা করে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর যেটা, সেইটার একটা ফাংশন আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন, কাউন্সিলিং সহ অনেকগুলো কাজ যেটা সরকারি অধিদপ্তরের মাধ্যমে সম্ভব হবে না। ফলে আমরা আশা করব যে জুলাই ফাউন্ডেশনের অর্থমন্ত্রী বরাদ্দ দিবেন। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না, আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করব এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয়। মাননীয় স্পিকার, আরেকটু অন্য বিষয়ে যেতে চাই, যেটা দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেছেন। দুর্নীতি রোধ করার জন্যই মাননীয় স্পিকার সুশাসন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে। সেখানে তাদের পরিচয় এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যেই যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেললো এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এত ধন সম্পদ করতে পেরেছো? তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো।
তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে এই সেতুটা দেখছো, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল, কোথায় তোমার সেতু কোথায়? তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো 2 দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো 2 দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বলল, কোথায় সেতু কোথায়? তখন বাংলাদেশি যুবক বলল, তুমি যদি সেতু দেখতেই তাহলে তার আমার ধন সম্পদ এতটা হতো না। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, এগুলোর মাধ্যমে ধন সম্পদ কীভাবে তৈরি হয়, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী চক্র কীভাবে ফুলে ফেপে বড় হয়েছে, এটা আমরা জানি। এইটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য মাননীয় স্পিকার হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনি যে লোকাল লেভেলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সেখানে যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি? আপনি কিভাবে সেটা নিশ্চিত করবেন যে সেটা যার প্রাপ্য সে পাবেন? আপনি কি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছেন? আপনি কি স্থানীয় সরকারকে সংস্কার করেছেন? আপনি তো সেখানে দলীয় প্রশাসক বসিয়ে রেখেছেন। ফলে মাননীয় স্পিকার, দুর্নীতিকে রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায়, সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, আমি শেষের দিকে এসে গিয়েছি, আরেকটি বিষয়ে যাব। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিং নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয়, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায়, সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখেই না থাকে। মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলবো। জি, 4 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনও সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য
ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল, এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ বলতে চাই যে এই বাজেট অধিবেশন আমরা সবাই চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার আজকের বক্তব্যের মূল কথাটাই ছিল যে এই দেশের তরুণদেরকে আপনারা কাজে লাগান, তরুণদেরকে কর্মক্ষম করুন, প্রশিক্ষণ দিন, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, তরুণদেরকে দেশে প্রশিক্ষিত করে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করুন, এবং আমাদের এই বঙ্গীয় বদ্বীপের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। আমাদের সীমান্ত, আমাদের নদী, পানি, সাগর এবং অর্থনীতিকে রক্ষা করার লড়াই মাননীয় স্পিকার আমরা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এই লড়াই এখনকার লড়াই না মাননীয় স্পিকার, এটা আমাদের পূর্বসূরীরা এই লড়াই চালিয়েছেন। 1947 সালে আমরা আমাদের কৃষকেরা জমির অধিকারের জন্য লড়াই করেছেন, পেয়েছেন জমির অধিকার। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 24 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। মাননীয় স্পিকার, এই লড়াই চালিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন তিতুমির বাঁশের কেল্লার মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন হাবিলদার রজব আলী সিপাহী বিদ্রোহে, এই লড়াই শাহজালাল চালিয়েছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমাদের যে 100 বছরের সংগ্রাম, এই দেশের ভূখণ্ড, মাটি, আমাদের স্বাধিকার, আজাদি রক্ষা করার লড়াই, এই হাজারো সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ। এই দেশকে আমরা রক্ষা করতে চাই, এই দেশকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই 2024 সালে এত তরুণ, এত মানুষ জীবন দিয়েছে। আমরা আশা করব সেই জীবনদান বৃথা যাবে না। ফলে বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দুর্নীতি বন্ধ করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব এবং বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।